আচ্ছা, আজকের যে টপিক আছে আমরা স্যারের যাক আজকের যে টপিক আছে আমরা এই বছর ইকোনমিক্স এর মধ্যে নতুন ভাবে কি করা হয়েছে, এড করা হয়েছে। ঠিক আছে, চ্যাপ্টারের নাম যেটা আছে আমরা বিত্তীয় সাক্ষরতা, চ্যাপ্টারের নাম দেওয়া হয়েছে বিত্তীয় সাক্ষরতা। প্রথম তারা জানি না বোর্ডে কোন হিসাবে দিছে, ব্যাংকিং কার্ড, এরপরে ডিজিটাল পেমেন্ট, এরপরে ব্যাংকের ধরন ও কার্যাবলী, বিত্তীয় বাজার, ভিন্ন ধরনের। প্রথম আমরা এখানে 3 নম্বর টপিক দিয়ে স্টার্ট করবো। এইখানে যে আমরা টপিক প্রথম হইলো ব্যাংক দিয়ে স্টার্ট করবো, কারণ আছে ব্যাংক আমরা যদি জানি কিরকম বনছে কেমনে বনছে, এরপরে আমরা ব্যাংকের সিস্টেমে যাইতাম। ঠিক আছে, তো পরে আমরা এই টপিকের উপরে যাইবো। প্রথম হইলে আমরা কোন টপিকের উপরে কথা হইতাম, ব্যাংকের ধরন বা ব্যাংক কিরকম থাকে। ঠিক আছে, মিডিলে মাতিও না, চুপচাপ শুনো। প্রথম দেখো ব্যাংকের উৎপত্তি। এখানে প্রথম যে আমরা টপিকের নাম আছে ব্যাংকের উৎপত্তি কেমনে হয়েছে। প্রথম হয়েছে অর্থনীতিবিদ ক্রাউথার। অর্থনীতিবিদ যে ক্রাউথার, তাইনের মতে দেখো অর্থনীতিবিদ ক্রাউথারের মতে আজকে তো এখন যে আমরা বর্তমানে যে ব্যাংক যেটা কইরাম, যে জায়গাতে আমরা কিটা রাখি, আমরা কমার্শিয়াল ব্যাংকগুলোর মধ্যে বা বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে টাকা জমা রাখি, প্রয়োজনে তো আমরা কিটা করি, টাকাগুলা তুলি। ঠিক আছে, আমরা এইখানের মধ্যে কিটা করি, টাকা জমা রাখি, আর প্রয়োজনে কিটা করি, টাকাগুলা তুলি। তো অর্থনীতিবিদ যে ক্রাউথার আছে, ক্রাউথারের মতে কইছে যে প্রথম ব্যাংক কারে কোয়া হইতো। প্রথম আসলো ব্যবসায়ী, যারা আসলো, যারা ব্যবসায়ী আসলো, স্বর্ণকার আসলো, ঋণদাতা যারা আসলো। প্রথম মনে রাখিও, ব্যবসায়ী, এরপরে স্বর্ণকার, ঋণদাতা, মহাজন হচ্ছে ব্যাংকের পূর্বপুরুষ। ব্যাংকের পূর্বপুরুষ যদি কেউ আমরা কোয়া যাই, ক্রাউথারের মতো অর্থনীতিবিদ যে ক্রাউথার আছেন, তানের মতে আছে প্রথম হইলো ব্যবসায়ী, যারা ব্যবসার লগে জড়িত থাকতো, বা স্বর্ণকার যারা আসলো, বা ঋণদাতা যারা আসলো, তারারই আমরা প্রথম কিতা হইতে পারি, ব্যাংকের পূর্বপুরুষ। সবকিছু জিনিসের পূর্বপুরুষ থাকে। আমরা যেমন পূর্বপুরুষ আসলো, আমরা কোয়া না বান্দর তলে আমরা আইছি, আমরা পূর্বপুরুষের বান্দরই কইতে পারি। তে এইখানে এইগুলার কিতা হচ্ছে ব্যাংকের পূর্বপুরুষ কোয়া হয়। আমি একদিন আগেও ক্লাসে বসলাম, যদি মানুষের যদি লেজ থাকতো তাহলে কি অসম্ভব ঝামেলাটা হইল না। প্রথম থেকে কাপড় সিলাইয়ের মধ্যে একটা লেজের লাগিয়ে একটা টুকরা পায়ের করতে লাগলেন, হোল করিয়া রাখলো না। এরপরে ক্লাসের মধ্যে বাচ্চারা কি মাইর করলেন, আমার কোথায় কোথায় করলেন, স্যার আমার লেজে পাড়া মারি দিচ্ছে। বাইকে বইলে দেখো একটা লেজ উপরে দিকে ঝুলিয়া থাকলো না, কিরকম বাজে লাগলো না। অনেক অ্যাক্সিডেন্টেরও কারণ হইল না, লেজ যদি মানুষের থাকতো, লম্বা লম্বা লেজ থাকলো না, বাইকের মধ্যে বইছে লেজ ঝুলে এরকম এরকম করিয়া, মানে বড় বাজে লাগলো না দেখতে। এরকম করিয়া এন্টিনার মতো দাঁড়াই থাকলো না, আর লেজের মধ্যে তো এরকম এরকম রূপ থাকলো না, পুজোর কত বেতলা লাগলো না দেখতে। এর মধ্যে ক্লাসের মধ্যে তো কোনো বাচ্চা লেজ ধরিয়া টানি দিল না। চলো, লেজ না থাকায় তো সমস্যাটা সমাধান হয়ে গেছে, বাঁচি গেছো। তাহলে তো লেজের কারণে কত মাই দিল না। ঠিক আছে, গাড়ি ঘোড়া বইতেও বহুত সমস্যা হইল না। তখন মানুষে হাত রাখলে দরবার ঝগড়া হয়ে যায়, ওই সময় বললো না লেজটা একটু সামলাইয়া রাখো। ঠিক আছে, বাঁচি গেছো। যে ছোট থাকলো না তার ছোট লেজ থাকলো না, যে একটু লম্বা থাকলো না লম্বা লেজ থাকলো না। ঠিক আছে, চলো বাদ দাও, লেজ নাই বাচ্চো। আমরা পূর্বপুরুষের যে লেজ গুলো আসলো তারা গায়েব হয়ে গেছে, ভাইয়া বাঁচি গেছি। তাহলে আজকে লেজ থাকলে ড্রেস পরতে গেলে কত অসুবিধা পড়লো না, শার্ট ইন করিয়া পড়লাম না, পিছন দিকে একটা লেজ ঝুললো না। মেয়েরাও সেম অবস্থা, কি ডেঞ্জার ডেঞ্জার লাগলো না সবরে দেখতে, বাঁচি গেছো। আচ্ছা টুম্পা তুমি আসিও না, তোমারও থাকলো না। অর্থনীতিবিদ যে ক্রাউথার আছেন, এই কথা হইস না, অর্থনীতিবিদ যে ক্রাউথার আছেন তাইনের হিসাবে পুরো আমরা ব্যাংকের পূর্বপুরুষ কারে কোয়া হয়, ব্যবসায়ী যারা আছে, স্বর্ণকার যারা আছে, ঋণদাতা যারা ঋণ দিত মানুষে, তারা আমরা ইয়ে আসলো। মধ্যযুগে ইটালিতে যে সময় মিডল সেঞ্চুরি চলতে আসলো, যে সময় মিডল টাইম চলতে আসলো, মধ্যযুগের মধ্যে ইটালিতে ব্যাংক অফ ভেনিস স্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংক শব্দটি বহুল প্রচার লাভ করে। মধ্যযুগ যে সময় ইটালির মধ্যে ব্যাংক অফ ভেনিস স্থাপন হয়েছে, এটা যে সময় স্থাপন হয়েছে, এর সঙ্গে সঙ্গে শব্দটা বহু মানে প্রচলিত, মানে বহুত মানে বহুল কিতা হয়েছে, শব্দটা প্রচার লাভ করছে। অনেকে এমন অভিমত প্রকাশ করেছেন, ইতালির ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য সমূহের মধ্যে
যুদ্ধ বিগ্রহ চলতে থাকার কর্তৃপক্ষের ধনরাশি প্রয়োজন হয়েছিল। মানে এটার মধ্যে মনে রাখিও যে সময় ইতালির মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের মধ্যে এটা চলতে আসলো, যুদ্ধ চলতে আসলো, তো এই সময় ধনরাশির প্রয়োজন হয়েছিল। এই ধনরাশি সংগ্রহ করার জন্য কয়েকজন আয়ুক্ত নিয়োগ করা হয়। মানে প্রত্যেকের অন্তরে ধনরাশি, মানে পয়সা টাকা বা যেগুলো আছে এগুলা সঞ্চয় করার লাগি একটা আয়ুক্ত, মানে এই আয়ুক্তর মানে আয়ুক্তরে মানে নিয়োগ করা হয়েছে। এই আয়ুক্তদেরকে মন্টে হয়তো, এই আয়ুক্ত যারা আসলো তারা একটা হয়তো। একই সময় ইটালিতে বৃহৎ অঞ্চলে জার্মানদের, যে সময় ইটালিতে জার্মানরা দখল মারি নিছে, ইটালির মধ্যে জার্মানরা যে সময় দখল করছে, মন্টে শব্দটির স্থানে জার্মানরা বিএএনসি কে ব্যাংক শব্দটা ব্যবহার করা শুরু করছে। ঠিক আছে, বিএএনসি কে শব্দটা ব্যবহার শুরু করছে। এরপরে শব্দটি ব্যবহৃত করেছিল জার্মানরা। দেখো ফার্স্ট অফ অল ইটালির মধ্যে মন্টে শব্দের অর্থ ব্যবহৃত, জার্মানরা হইলো বিএএনসি কে। ঠিক আছে, তারা ব্যাংক শব্দ এরকম আনছে। এরপরে ইটালিতে এই বিএএনসিও, ইটালিতে এই বিএএনসিও হইছে তারা বিএএনসিও ব্যাংক। ঠিক আছে, এরপরে হইছে ফরাসিতে ব্যাংকি, বিএএনকে। দেখো ইংরেজিতে যেটা হইছে পরিবর্তিত রূপ দিয়ে এটা হইছে ব্যাংক। মানে দেখো বিএএন এটা হইলো প্রথম আসলো ইটালি, এটা আসলো ইটালির মধ্যে আসলো, এটা হইছে তোমার দেখিলাও এখানে জার্মান, জার্মান বা জার্মান তো আইছে। এরপরে এটা তো আইছে বি এ এন সিও, আবার ইটালির মধ্যে আইছে। এরপরে ফরাসির মধ্যে কি আইছে বিএএনকে। ঠিক আছে, এরপরে চেঞ্জ হয়ে আইছে ইংলিশের মধ্যে কি আইছে ব্যাংক। মানে আমরা বুঝতে পারলাম যে ব্যাংক শব্দটা বহুত ঘুরিয়া ফিরিয়া আজকে ব্যাংক শব্দ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। দেখ ভাষার মধ্যে বিভিন্ন শব্দের মধ্যে চেঞ্জেস আইছে। প্রথম মনে রাখিও মন্টে, মন্টে তো জার্মানরা এলো বিএএনসি কে হয়েছে। এরপরে ইটালির মধ্যে আবার বিএএনসিও আইছে। এরপরে এটা ফরাসিরা চেঞ্জ করছে বিএএনকে, ইংরেজরা কিটা করছে বিএএন কে বানাই দিছে। বুঝলি দোস্ত, একটা পরিবর্তনের ধারার দিয়ে আজকে এতটা পরিবর্তন হয়েছে যে আমরা ব্যাংক শব্দটা ইংরেজির মধ্যে পাই ব্যাংক কয় হয়। ঠিক আছে, আগে তো বহুত শব্দ ব্যবহার হয়েছে। যাও এখন দেখো ভারতবর্ষে, ভারতবর্ষে 1770 সালে, দেখায় রাখিও ভারতবর্ষের মধ্যে 1770 সালে প্রথম ব্যাংক স্থাপন হয়েছে। ভারতবর্ষের মধ্যে 1770 সালের মধ্যে প্রথম ব্যাংক স্থাপন হয়েছে। এই ব্যাংকটির নাম ছিল ব্যাংক অফ হিন্দুস্তান। যে ব্যাংক আমরা ভারতের মধ্যে যে ফার্স্ট আমরা যে ব্যাংকটা বানানো হয়েছে ব্যাংক অফ হিন্দুস্তান। এরপরে স্থানীয় প্রচেষ্টা গড়ে উঠে, মানে এরপর যা ব্যাংক অফ হিন্দুস্তান বললো, এরপরে আসামে যেটা আমরা আসামের মধ্যে যে ব্যাংকটা বনছে স্থানীয় প্রচেষ্টায় গড়ে উঠেছিল অসমে প্রথম। আসামের মধ্যে যে প্রথম ব্যাংক দাঁড়াইছে এটার নাম হইছে গুয়াহাটি ব্যাংক 1926 সালে। আসামের মধ্যে যে ব্যাংকটা আইছে এটার নাম আসলো গুয়াহাটি ব্যাংক 1926 সালে। ঠিক আছে, এখন ব্যাংকের মধ্যে ক্যাটাগরি দেওয়া কিরকম আছে। ব্যাংকের শ্রেণী বিভাগ এবং কার্যাবলী, ব্যাংক অনেক রকমের আছে। প্রথম মাথাতে রাখিও প্রত্যেকটা দেশের মধ্যে ব্যাংক অনেক রকমের আছে। কোন ব্যাংকের শ্রেণী বিভাগ ও আছে কার্যাবলী। ব্যাংক কয়েক প্রকারের আছে, ব্যাংক অনেক রকমের আছে। ব্যাংক কয়েক প্রকারের আছে, তার মধ্যে যে ব্যাংকগুলোর বিষয়ে আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। ব্যাংক অনেক রকমের আছে, যে ব্যাংকের বিষয়ে আমরা জানা খুবই বেশি দরকার আছে। এই ব্যাংকগুলো হইলো, প্রথম হইলো কেন্দ্রীয় ব্যাংক। পৃথিবীর প্রত্যেকটা দেশে একটা কেন্দ্রীয় ব্যাংক থাকে। আর কেন্দ্রীয় ব্যাংকেরই এত ক্ষমতা আছে, মানে কি দেখো টাকা ছাপার একমাত্র একচেটিয়া ক্ষমতা আছে কেন্দ্রীয় ব্যাংকের। প্রথম হইলো আমরা কেন্দ্রীয় ব্যাংক, প্রথম হইলো আমরা কেন্দ্রীয় ব্যাংক। 2 নম্বর হইলো বাণিজ্যিক ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সব ব্যাংকের বাপ আছে আমরা কেন্দ্রীয় ব্যাংক। এরপরে হইলো আমরা বাণিজ্যিক ব্যাংক, যেটার মধ্যে আমরা অ্যাকাউন্ট করতে পারি। এরপরে আঞ্চলিক গ্রাম্য ব্যাংক, আমরা যেমন আছে না আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক যে আছে। এরপরে আছে ভারতীয় শিল্প বিকাশ ব্যাংক, শিল্প ব্যাংকও আছে। ভারতীয় ক্ষুদ্র শিল্প বিকাশ ব্যাংক, এরপরে একটা শিল্প বিকাশ ব্যাংক আছে, একটা ক্ষুদ্র শিল্প বিকাশ ব্যাংক আছে। 6 নম্বর হয়েছে যে রাষ্ট্রীয় কৃষি এবং গ্রাম উন্নয়ন ব্যাংক, যেটা নাবার্ড। এছাড়া আরো বেশ কিছু ব্যাংক আছে, এর যেমন এশিয়া উন্নয়ন ব্যাংক,
বিশ্ব ব্যাংক, এগুলো এশিয়ার মধ্যে যতটা দেশ আছে এটা হলো এশিয়ান উন্নয়ন ব্যাংক হইব। আর আচ্ছা পৃথিবী নিয়ে যেটা আছে এটা হলো বিশ্ব ব্যাংক, বুঝছো? তো ব্যাংক বহুত রকমের আছে, কিন্তু আমরা ভারতের মধ্যে যেটা কেন্দ্রীয় ব্যাংক আছে, কেন্দ্রীয় ব্যাংকের নাম আছে RBI, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে। বাণিজ্যিক ব্যাংকের নাম যদি কোয়া যায় ইউসিও, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, তারপরে SBI, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, বুঝছো? তো এরকম করিয়া আছে, তো বিভিন্ন ব্যাংকের আছে নাম, আমরা পড়লে পাই মনে। এইগুলা হইলো আমরা ব্যাংকের মেইন ইয়েগুলা। কখন হইলো কেন্দ্রীয় ব্যাংকটা কি আছে? সেন্ট্রাল ব্যাংক। এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। কেন্দ্রীয় ব্যাংক এটা হইলো সেকেন্ড ইয়ারের মধ্যে, এটা যদি ভালো করে বুঝলে সেকেন্ড ইয়ারও কাজ দিব। কেন্দ্রীয় ব্যাংকের কোনো আলগা নতুন ধরনের কাজ বাইরিত না, তো যেটা আছে ওটাই থাকবো। অন্য হলে কেন্দ্রীয় ব্যাংক, তখন কইছে দেখো, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে একটি ব্যাংক, একটি দেশের ব্যাংক ব্যবস্থার মুরব্বী ব্যাংক। সব দেশের মুরব্বী, যদি আমরা সবের ঘরে একটা মুরব্বী থাকে না নি, দাদু উদু যে থাকে, সব ব্যাংকের মুরব্বী ব্যাংক। যদি কেউ মুরব্বী ব্যাংক যদি কোয়া হয় তাহলে কোন ব্যাংকটা হইতে পারি আমরা? কেন্দ্রীয় ব্যাংকে। এই ব্যাংকের নীতি নির্দেশ অনুযায়ী অন্যান্য ব্যাংকগুলো কার্য সম্পাদন করতে হয়। এই ব্যাংক আছে সবের বাবা আছে ধরি না, এই বাবা যে আছে সবের বাবা যারা যেরকম করব বাচ্চাগুলো এরকমই কাজ করবো, মানে সব ব্যাংকের বাপ কি আছে এখানে? কেন্দ্রীয় ব্যাংক। কারণ কেন্দ্রীয় ব্যাংকে বাকিগুলা ব্যাংকের নিয়ম নীতি যা কিছু আছে বুঝিয়ে দিব। সব ব্যাংকে ও গাইডলাইন হিসাবে কি হইব চলবো। আপনার দিকে দেখিস একটা ব্যাংকগুলোর মধ্যে কত গান্ডু হলে চাকরি দেওয়া হয়, লাঞ্চ টাইম কইয়া দেখবেন, লাঞ্চ টাইম কইব এরপরে বন্ধ করে দিব, এরপরে মানুষের পয়সা দিতে চায় না। RBI গাইডলাইন হিসাবে লাঞ্চ টাইম কিছু নাই। RBI যে গাইডলাইন আছে এই হিসাবে লাঞ্চ টাইম বলিয়া কোনো কিছু নাই। জোর জবরদস্তি তারা রাক্ষস সকলে খাই না, তো তার লাগি 2টা 2:30টার সময় তারা খাওয়া লাগি যায়। আরে বাবা ঠিক আছে ছুটি লাগে আমি বুঝলাম, কিন্তু যে সময় কাস্টমার বেশি আছে তোমরা একটু তাড়াতাড়ি দিয়া শেষ করো না। যে সময় একটু ফ্রি হইবা এই সময় তোমরা খাওয়া দাওয়া লাগিয়ে, যে সময় ফ্রি টাইম আছে কেউ বইয়া লাগি যাও না। আর এটাও আছে ক্যাশ বক্সের মধ্যে তো কেউ এক লগে রাস্তার ব্যাংকের সব খাবার যায় গিয়ে রাখো সকল, রাস্তার ব্যাংকের সব কর্মচারী এক লগে খিদা লাগে। আরে বাবা পারাপারিক যাও না, এক কাজ করো না যে আচ্ছা তোমরা 10 জন কর্মচারী আছো, 3 জন খাইয়াই যাও, 3 জন আইয়া বইবা ও 3 জন আবার সারবা, সবার খাওয়া হয়ে গেল, ব্যাংকের কাজটাও কিন্তু হইলো না, সময় ব্যতীত হইলো না। কিন্তু আমরা দিকে রাক্ষস সকলের দেখবেন ফেটা ভুক লাগি যায়, গর্তনে তো জীবনে খাইয়া আইন না, আইয়া ব্যাংকের মধ্যে তারা খাবার জায়গা আছে, এসি আলার রুম তো অনেক অনেক দেখবেন, যেটা বালা আসুন তারা কথা কইরাম না, যেটা গান্ডু আসুন তারা কথা, যে বালা আছে দেখবেন খাওয়া তোয়া ইয়ে করতো না। আর যারা দেখবেন ওটা আসুন জীবনে খাইছুন নিচ্ছে না এসির মধ্যে, ওটা এসির মধ্যে বইয়া খাওয়াত লাগি দিবা। আর আর ইটাও তো একলগে বইয়া খাইলে তো একটা লাভও আছে, কে কিটা আনছে দেখিয়া খাওয়া যায়, কারণ তারা চাইয়া খাইলি মনে। কারণ একলা একলা খাইলে তো বুঝছো, তো একলা একলা খাইলে তো কোনো সময় টিফিন ভুলে গেছি, তো একলা খাইলে খাওয়াই দিব তারা। কোনো কোনো তো গাদা হল এরকম থাকে না, অন্য টিফিন খাওয়ার লাগি বই থাকে, তো ওরকম হালত আছে তারারও। বাদ এইটা তো আমি ঢঙ্গে কইছি। আচ্ছা কেউ মানে কমেন্ট মানে কমপ্লিমেন্ট হিসাবে নিও না, সত্যি ঢং করছে আর কি। আচ্ছা এই ব্যাংকের নির্দেশ অনুযায়ী অন্যান্য ব্যাংকগুলোকে কার্য সম্পাদন করতে, অন্যান্য যেগুলো ব্যাংক আছে লাইক কমার্শিয়াল ব্যাংক, বাকি যতটা ব্যাংক আছে এই ব্যাংকের অনুযায়ী, মানে কেন্দ্রীয় ব্যাংকে অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকে যেটা হইব বাকি সব ব্যাংকের হিসাবে কাজ করতে লাগবো। সুইডেনের রিক্স ব্যাংক, মনে রাখি সুইডেনের একটা ব্যাংক আছে যেটার নাম কি আছে? রিক্স ব্যাংক। সর্বাপেক্ষা প্রাচীন কেন্দ্রীয় ব্যাংক, মানে পৃথিবীর হিস্ট্রির মধ্যে সবচেয়ে প্রাচীন যদি ব্যাংকের নাম কথা হয় তাহলে কি আছে? সুইডেনের কি আছে? রিক্স ব্যাংক। রিক্স ব্যাংক যেটা সর্বাপেক্ষা প্রাচীন কেন্দ্রীয় ব্যাংক, যেটা 1665 সালে স্থাপিত হয়েছিল। মানে বুঝলেনি, পৃথিবীর সবচেয়ে যদি পূর্ণ যদি ব্যাংকের নাম যদি কোয়া যায় কি আছে? সুইজারল্যান্ড শুনছিস তো? সুইডেনের কি আছে? সুইডেনের রিক্স ব্যাংক যেটা আছে সবচেয়ে প্রাচীন পূর্ণ ব্যাংক, 1665 সালে জন্ম হয়েছিল ব্যাংকের। ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যাংক যেটা আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, 1935 সালে বলছে, কত সালে? 1935 সালে, মানে ভারতের কেন্দ্রীয় ব্যাংক যেটা আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1935 সালে এস্টাবলিশমেন্ট হয়েছে। ও দেখো কেন্দ্রীয় ব্যাংকের কাজ শুনিও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, এটা থাকতেই পারে পরীক্ষা।
আমরা কেন্দ্রীয় ব্যাংক কত সালে স্থাপন হয়েছে? 1935 সালে। আর এটারে রাষ্ট্রীয়করণ হয়েছে, যেটারে আমরা ইংলিশে কইছি ন্যাশনালাইজ, 1949 হয়েছে ন্যাশনালাইজ, বুঝছো তো? মানে পুরো গভর্নমেন্টের হাতে আই গেছে, ন্যাশনালাইজ হয়েছে। তে কেন্দ্রীয় ব্যাংকের কাজ দেখো, এখানে কইছে যে কেন্দ্রীয় ব্যাংক কাগজের মুদ্রা ছাপানোর দায়িত্ব পালন করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক যেটা আছে কাগজের মুদ্রা ছাপানোর একটা কাজ করে থাকে। ভারতের মধ্যে যতটা কাগজীয় মুদ্রা আছে সবটা কাগজীয় মুদ্রা ছাপানোর একমাত্র দায়িত্ব কার আছে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আমরা কেন্দ্র ব্যাংক। আমরা ভারতের সরকার যেটা আছে 5 টাকা, 5 টি আমরা রিও পাওয়া যায় না নি, 5 রুপিস, এরপরে 10 রুপিস, 20, এরপরে হলো 50, 200, সরি 100, 100, এরপরে 200, 500। বর্তমান 2026 পর্যন্ত, এখন চেঞ্জ হইতে পারে, 26 পর্যন্ত 5 টাকার পেপার নোট তো নেই, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100, 200, 500 টাকা পর্যন্ত সরকারে আমরা ছাপে। এটা সরকারে ছাপে না, কেন্দ্র ব্যাংকে ছাপে। আগে আসলো 1 টাকার যেটা নোট আসলো, এখন নাই পেপার মানিটা, 1 টাকার নোট যেটা আসলো ভারতীয় সরকার, ভারত সরকারে ছাপতো। বর্তমানে এটা পাওয়া যায় না, ব্যান হয়ে গেছে, ছাপা হয় না, তো একটিকি ছাপিয়া লাভ নাই, কারণ জিনিসের মূল্য বাড়ার কারণে। কেন্দ্রীয় ব্যাংকের দেখো, কেন্দ্রীয় ব্যাংক কাগজী মুদ্রা ছাপার দায়িত্ব পালন করে। কাগজী মুদ্রা ছাপার দায়িত্ব কে পালন করে? কেন্দ্রীয় ব্যাংকে। কেন্দ্রীয় ব্যাংকের একটি একচেটিয়া অধিকার আছে, এটা হলো একচেটিয়া অধিকার। অন্য কোনো ব্যাংক, ভারতের অন্য কোনো ব্যাংক কাগজের কাগজের কি আছে মুদ্রা ছাপতে পারতো না। অন্য কোনো ব্যাংকের এই অধিকার নেই, অন্য কোনো ব্যাংকের এই অধিকার নাই যে কোনো ব্যাংকের যে সময় মর্জি হইলো টাকা ছাপি লিব, টাকা ছাপতে পারতো না, খালি একমাত্র আরবিআই ছাপতে পারবো। আরবিআই টোটাল 4 জায়গাতে আছে। আরবিআই যেটা আছে মনে রাখবে, আর বিআই, আরবিআই টোটাল 4 জায়গাতে হেডকোয়ার্টার আছে। আরবিআই টোটাল 4 জায়গাতে কি আছে, আমরা হেডকোয়ার্টার আছে। আরবিআই এর ব্যাপারে কইয়া দিলাম কয়েকটা কথা। প্রথম হইলো আরবিআই 1935 সালে বনছিল। আরবিআই যেটা আসলো 1935 এস্টাবলিশমেন্ট হয়েছে, ঠিক আছে? আরবিআই যে সময় বনছিল টোটাল 5 কোটি মূলধন নিয়ে বনছিল। কত করা? 5 ইয়ার্স, 5 করোড় মূলধন দিয়ে বনছিল, যেটা আরবিআই যে সময় বনছিল। এরপরে তারা ইকুইটি শেয়ার দিছে। আরবিআই পরিচালনা কমিটির মধ্যে টোটাল 20 জন সদস্য কেন্দ্রীয় ডাইরেক্টর বোর্ডে থাকে। কতজন? 20 জন। আমি যে সময় কইলাম লাইনটা একবার দেখে নিবে তোরা ইয়ের মধ্যে। এরপরে 20 জনের মধ্যে একজন থাকবো গভর্নর, 4 জন থাকবো ডেপুটি গভর্নর। মানে মনে রাখবে আরবিআই টোটাল 20 জনের নিয়ে একটা কেন্দ্রীয় ডাইরেক্টর বোর্ড গঠন হয়, ঠিক আছে? সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টর একটা বোর্ড গঠন হইব। এরপরে 20 জনের মধ্যে একজন থাকবো আমরা গভর্নর। গভর্নর কে থাকবো? যে পয়সার মধ্যে যার সিগনেচার পাওয়া যায় গভর্নর। আরো 4 জন হলো ডেপুটি গভর্নর থাকবা। ভারত সরকার একজন একজন সরকারি প্রতিনিধি, মানে ভারত সরকার নিযুক্ত একজন সরকারি প্রতিনিধিও থাকে। এছাড়া আরো 4 জন ডাইরেক্টর নির্ধারণ করে ভারতীয় কেন্দ্র সরকার। মানে আরো 4 জন যে ডাইরেক্টর আছে কেন্দ্র সরকারের নির্ধারণ করবো কারে দেওয়া যায়। হেড অফিস আছে, একটা আছে মুম্বাই। আমরা আরবিআই যেটা হেড অফিস আছে একটা মুম্বাই। 2 নাম্বার যদি কোয়া যাস চেন্নাই। 3 নাম্বার আছে কলকাতা। 4 নাম্বার আছে দিল্লি। এই টোটাল হলো 4 জায়গাতে আমরা ভারতের কিটা আছে হেড অফিস আছে, ঠিক আছে? এর মধ্যে কেন্দ্রীয় সরকার প্রতি 4 বছর অন্তর 5 জন সদস্য নির্বাচন করবো। 4 বছর পরে পরে একজন 5 জনের এটা ইয়ে করবো, মানে অফিসে বহানির লাগি যারা কেন্দ্র সরকারের বোর্ডের পরামর্শ প্রদান করবো, যারা প্রদান করবো। তখন মনে রাখিস নোট প্রকাশ 1 টাকা নোট ব্যতীত সকল ধরনের একটিকি ছাড়া বাকি আরবিআই 1 টাকা ছাড়া বাকি তো হইয়া দিচ্ছেন কত কত কি কারেন্সি ছাপতে পারে। 5 টাকা তো না 500 টাকা পর্যন্ত তখন ছাপা, আগে 2000 টাকা ছাপা হয়েছে। এটা সময়ের ব্যাপার। কখন হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের বুঝলি কাগজে মুদ্রা ছাপা যেটা আছে একচেটিয়া অধিকার আছে। ভারতের আর কোনো এসবিআই, ইউকো ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক আর এবিসি যেসব ব্যাংক হোক কোনো ব্যাংকের টাকা ছাপতে পারতো না, একমাত্র এটারই অধিকার আছে, বুঝছো? নেক্সটে কইছে কেন্দ্রীয় ব্যাংক আমানত মুদ্রা বা ঋণ মুদ্রা পরিমাণ নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় ব্যাংকের এর মধ্যে একটা দায়িত্ব আছে, আমানত মুদ্রা বা ঋণ মুদ্রার কিটা করবো একটা দেখিয়া শুনে রাখবো। তখন কইছে দেখো এই মুদ্রার সর্বাপেক্ষা দেখ
কথা হইস না। অনেক হয়েছে কেন্দ্রীয় ব্যাংক আমানত মুদ্রা বা ঋণ মুদ্রার পরিমাণ নিয়ন্ত্রণ করব। যদি ঋণ মুদ্রার যদি নিয়ন্ত্রণ না করে একটা টাইম হইব। আমি একদিন কইছিলাম না নি, এন মোদি আমরা দেশ তো না পয়সা চুরি করিয়া ভাগি গেছে, শুনছস তো? এন মোদির নাম শুনছস নি? শুনছস না? মা চুর আছে গো, দেশ তো না পয়সা লিয়া বাগছে। বাকি তো দেশের ইতিহাস তোমরা জানোই ভালো করিয়া। নীরব মোদি, নীরব মোদি চুর আসলো, দেশ তো না বহুত টাকা নিয়ে বাগছে, কয়েক হাজার কোটি টাকা নিয়ে বাগি গেছে, বুঝছস তো? উল্টা পাল্টা বুঝিস না, আমি অন্য কিছু বুঝিলাম না। আচ্ছা, এই মুদ্রার সর্বমোট মুদ্রার, কারণ অনলাইন ক্লাস তো কিছু মারলে বহুত ঝামেলা পড়ে যাব। আর আমি অন্য কিছু কইছি না, নিজের হিসাবে বেশি জ্ঞান আনিও না। বাকি তো তোমরা সরকার বুঝরা কেমনে চলে, নিজে তোমরা টেনের ছাত্র, তো কম বয়সী না। তোমরার বয়সে আপনার কনকলতা বড়ুয়া শহীদ হয়ে গেছিল, ক্ষুদিরাম বসু তোমরার বয়সে 17-18 বছর বয়সে ফাঁসির চড়া নিয়ে গেল। তোমরা কম বয়সী না, তোমরা কম না, বহুত বয়স হয়ে গেছে। অতটুকু তো বুঝা যে দুনিয়াটা কেমনে চলে। বাকি তো নিজেও বুঝরা ইতিহাস আছে। আচ্ছা চলো, এখানে হয়েছে এই মুদ্রার সর্বমোট মুদ্রার এক বৃহৎ অংশ, যতটা মুদ্রা আছে এই মুদ্রার একটা বৃহৎ অংশ আছে বাণিজ্যিক ব্যাংক সমূহ ঋণ দান ক্ষমতার উপর। বাণিজ্যিক ব্যাংক সমূহ যেটা আছে ঋণ দান ক্ষমতার উপর আমানত মুদ্রা বা ঋণ মুদ্রার উপর পরিমাণ নির্ভর করে। আজকে দেখবেন আমরা যেগুলা মানুষ আছি, আমরা ধরিলে একটা মানুষ আছি, আমরা নিয়ে কয় টাকাটা রাখলাম, ব্যাংকে রাখলাম। ব্যাংকে কিতা করে আমরা টাকাটা আরেকজনকে দেয়, আমরা ইন্টারেস্ট দেয় ধর 5% 6%, তারে লোনে দেয় 12%। তেও ব্যাংকের কিতা আছে আমার টাকা দিয়া অন্যজনের লোন দিয়া কিতা করে মানে টাকাটা বাড়াইয়া দিব, ঠিক আছে? হে তার নিজের একটা প্রফিট রাখবো, বাট এর ফলে বাকি আমরা দিয়া দিব। তো না হয়েছে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলি গ্রহণ করে বাণিজ্যিক ব্যাংক সমূহে ঋণ প্রদান ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারে। মানে কেন্দ্রীয় ব্যাংক যেটা আছে যা তার মানে নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করিয়া বাণিজ্যিক ব্যাংকগুলা যেগুলো আছে তারারে ঋণ প্রদানের ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারে, যে ঋণ ক্ষমতার যে প্রদানের যে ক্ষমতাটা সেটারও নিয়ন্ত্রণ করতে পারে। কেন্দ্রীয় ব্যাংকে অন্যান্য ব্যাংক সমূহের ব্যাংক হিসাবে কার্য সম্পন্ন করতে হয়। প্রত্যেকটা ব্যাংকের বাফ হিসাবে তার কার্য সম্পাদন করতে লাগে, কারণ যতটা ব্যাংক আছে ইন্ডিয়ার মধ্যে সব ব্যাংকে হেরে দেখে শুনিয়ে রাখতে লাগবো। তো না হয়েছে দেখো, কেন্দ্রীয় ব্যাংকে অন্যান্য ব্যাংক সমূহের ব্যাংক হিসাবে কার্য সম্পাদন করতে হয়। সমস্ত বাণিজ্য সমস্ত ব্যাংকগুলোর হিসাবে যতটা ব্যাংক আছে সব ব্যাংকের হিসাব নিকাশ কেন্দ্রীয় ব্যাংকের পরীক্ষা করে থাকে। যতটা ব্যাংক আছে কমার্শিয়াল ব্যাংক বা যে কোনো ব্যাংক, সব ব্যাংকের হিসাব নিকাশ কে করবো? কেন্দ্রীয় ব্যাংকে করবো। সবটির ব্যাংকের হিসাব নিকাশ দেখবো, নাহলে তো কোন ব্যাংকে ঘোটালা করে দিব, কত ঘোটালা ওর ব্যাংকের মধ্যে। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংক সমূহের বিপদের বন্ধু। যদি এখন কোনো ব্যাংক এখন ডুবি গেল, ব্যাংকরা বাঁচানির চক্করে কিনা করবো, তারা টাকা দিব, নে ভাই তোরা এখন বাঁচ। এখন এরপরে হয়েছে আর্থিক সংকটের সময় কেন্দ্রীয় ব্যাংকই ব্যাংক সমূহের শেষ আশ্রয়স্থল। যে সময় আর্থিক সংকট আইব, ব্যাংক ডুবি যার, ব্যাংক আর বাঁচতো না, ধরিলা এবিসি নামের একটা ব্যাংক ডুবি যাব, ব্যাংক তো এন মোদি নামের একজন ব্যক্তি চুরি করিয়া গেছে গিয়া পয়সা, তখন এন মোদি যে গেলা গিয়া চুরি করিয়া, হে তো হীরা ব্যবসায়ী আসলো, এন মোদি তো ভাগিয়ে গেছে, দেশ বিদেশ গেছে বেটায় চুরি করিয়া আমরা টাকা নিয়ে, আমরা টাকা তো নিয়ে গেছে গিয়া। এন মোদি যে সময় ভাগিয়ে গেল, ব্যাংক রে ডুবাইয়া গেল, কয়েকশো কোটি টাকা বাইর করছে ব্যাংক তো নিয়ে ভাগিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওখান তো ব্যাংক ডুবি গেছে, ব্যাংকে হাহাকার হয়ে গেছে, ব্যাংকের অত বড় ঘটালা। ব্যাংক ডুবার পথে এই সময় শেষ আশ্রয় দাতা মানে কেউ না যাওয়ার পরে টাকা পাইতো না, তো কেন্দ্রীয় ব্যাংকে তারাও না দিবে, খোঁজে ভাই বাচ্চা আমার কোনো মানে সিচুয়েশন এমন হয়েছে যে আমরা টাকা দিতে পারলাম না। তখন তো ধরো এবিসি ব্যাংকের মধ্যে ধরো আমারও 1 লাখ টাকা আসলো, তারও 1 লাখ টাকা আসলো, এবিসি সবের 1 লাখ আসলো, তখন ব্যাংকের অন্য টাকা নিয়ে দিব হয়তো না, আমার ইমার্জেন্সি টাকা দিতে লাগবে না। ওই সময় কেন্দ্রীয় ব্যাংকে তারা দিব টাকা, ওই যে তোরা ঠিক আছে আস্তে ধীরে এখন কম কম দে, তারা যার 1 লাখ লাগে তার দে কম, 20,000 30,000 40,000 দে, বাস্তব যাতে তোর উপরে ঝামেলা যাতে না হয়। হ্যাঁ, তারাও এটা বুঝতে লাগবে যে এখন টাকা নাই, আইব যে সময় ফিল্ডে যে সময় আলটিমেট টাকা আইব ওই সময় তোমরা দেওয়াইব। এটা লাগি এখন দেখিস বহুত সময় তোরা দেখা যায় যে মানুষের ঘোটালা বহুত বড় বড় হয়, যে যারে লুটতে পারে লুটিয়া উঠিয়া যার গিয়া। এইখানে দেখ কোন দেওয়া আছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের মুখ্য কার্যালয় যেটা আছে মুম্বাইতে আছে, আমরা মুম্বাই যেটা কই মুম্বাইয়ের মধ্যে আছে, দেখা যায় তো বিল্ডিংটা কত বড়। আর এটা আছে আমরা গুয়াহাটি,
গুয়াহাটির একটা শাখা আছে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের বিত্তীয় যোগানদাতা। সরকারের বিত্তীয় যোগানদাতা মানে সরকারের মানে দেখাশোনা কে করবো? কেন্দ্রীয় ব্যাংক, বুঝছো তো? বাজেট উল্লেখিত সরকারি ব্যয় পরিমাণের চাইতে সরকারি আয়ের পরিমাণ কম হলে বাজেট ঘাটতি দেখা দেয়। এই সময় বাজেট ঘাটতি দূর করার জন্য আমাদের দেশের কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় ব্যাংকের বিত্তীয় সাহায্য নিতে পারে। যে সময় আমরা যে সময় স্বাভাবিক অর্থে আমরা দেশের আর্থিক সংকট দেখা দিব, এই সময় সরকারে যাইব কেন্দ্রীয় ব্যাংকের হলো আর্থিক সাহায্য লাগে, যে আমরা অল্প টাকা তো আমরা চলতাম। কেন্দ্রীয় ব্যাংক নতুন মুদ্রা সৃষ্টি করে এই সাহায্য প্রদান করে। যে সময় তারা নতুন মুদ্রা সৃষ্টি করব, এরপরে সাহায্য প্রদান করব। কেন্দ্রীয় ব্যাংক সরকারের পরামর্শদাতা, সরকারেও পরামর্শ দিব যে না তোমরা এটা ভুল হইছে বা এই জায়গার মধ্যে তোমরা টাকা দেওয়া ঠিক হইছে না, পরামর্শ দিতে পারে। সরকারের আয় নীতি, রাজস্ব নীতি, বাণিজ্য নীতি আদি সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংক শিক্ষা পরামর্শ প্রদান করে থাকে সবকিছুর ম্যাটারে। রাজস্ব নীতি হোক, আয় নীতি হোক, বাণিজ্য নীতি হোক, সব জিনিসের মধ্যে আমরা কেন্দ্রীয় ব্যাংকে তারা পরামর্শ দিয়ে থাকবো। কেন্দ্রীয় ব্যাংক সরকারের এজেন্টও আছে। কেন্দ্রীয় ব্যাংকে আছে সরকারের এজেন্টও আছে, কারণ সমস্ত সরকারি আয় ও ব্যয়ের হিসাব কেন্দ্রীয় ব্যাংকে রাখা। যতটা আয় হইছে, কতটা আমরা ব্যয় হইছে, ধর করোনার সময় ধর সরকারের ব্যয় হইছে, কোন এক বছর সরকারের বহুত বেশি আয় হইছে, তো হিসাব নিকাশ করিয়া মিলানিটা কেন্দ্রীয় ব্যাংকের কাজ আছে। সরকারের সবকিছু খাতাপত্র কে দেখবো? কেন্দ্রীয় ব্যাংকে দেখবো। এরপরে হইলো ফরেন রিজার্ভ। ফরেন রিজার্ভ হইলো, শুনিস, ফরেন রিজার্ভটা বহুত ইম্পর্টেন্ট একটা জিনিস আছে। আজকে ফরেন রিজার্ভ যদি আমরা না থাকে, যেমন ডলার, আমরা বর্তমানে আমরা প্রধানমন্ত্রী কইছিল একটা বহুত ভালো লাগছিল কথা, যে না কইতাম না ভিডিওর মধ্যে ঠিক না, আচ্ছা কইলেও কোনো অসুবিধা না। আমি একটা নিউজ দেখছিলাম 2014 মধ্যে আমরা প্রধানমন্ত্রী কইছিল আগে আমরা 64 রুপিস আসলো $1, 64 or 65 হইব, মানে রুপি আসলো $1, মানে $1 ইজ ইকুয়াল টু আসলো 64-65। তে আমরা প্রধানমন্ত্রী কইছিল, সম্ভবত নিউজ এখনো আছে, আমি ভুল কইলাম না, আমি নিউজের উপরে কথা কইলাম। তে নিউজের মধ্যে কোয়া হয়েছে, তাই কইছিল যে দেশের সরকার গিরা হুয়া है, মানে যে দেশের সরকার বড় বাজে আছে, গিরা হুয়া है মানে বাজে একদম ফালতু, ও দেশের সরকার মানে কি হইব? টাকা পড়ে। মানে ও সময় আমরা হয়তো যে কোনো একজন সরকার আসলো, যেই 14 আগে যেই সরকার আসলো, তারা গিরা হুয়া আসলো, মানে বহুত বাজে আসলো। এটার লাগি $1 ইজ ইকুয়াল টু কত হয়ে গেছে? 64 টাকা বা 65 টাকা আসলো। এই সময় তারা কইছিল যে সরকার খারাপ আছে, হইয়া এটা হইছে। এই সময় আমরা প্রধানমন্ত্রী কইছিল কোনো ব্যাপার না, যে মানে প্রধানমন্ত্রী কইছিল যে একটা জিনিস বড় সুন্দর কইছিল, যে বাংলাদেশের টাকা পড়ে না, পাকিস্তানের টাকা পড়ে না, আমরা দেশের টাকা কেমনে পড়ে? এটা সম্ভব আছে? অত স্পিডে টাকা পড়তে পারে না, তাই না? কথা ঠিক আছে, অত স্পিডে পড়তে পারে না, হয়তো আরো স্পিডে পড়ার কথা আসলো, মানে অত স্পিডে পড়তে পারে না, একটু স্পিডে পড়ার কথা আসলো। 2014-তে 14 হিসাব, এটা 2026-এ হয়েছে 96 রুপিস, অ্যাপ্রক্সিমেটলি 95-96 রুপিস $1। তখন 98 চলো, তখন আরো পড়িয়ে আরো মানে তখন আবার আমরা যে যে আমরা বিত্তমন্ত্রী নির্মলা সীতারামন আছে, তাই কইছেন দেশের টাকা পড়ছে না, डॉलर स्ट्रांग হয়ে গেছে। कहाँ थे आप लोग? স্কুলে শেষটা বাইরে অতিথি আপ্যায়ন করাচ্ছি। আচ্ছা, তখন 96 গেছে গিয়া, এটা হইলো এখন কিতা হইতা এটারে দেশে এখন আমেরিকার ধরো আমরা দেশের হিসাবে আমেরিকার 1 টাকা নিয়া আমরা দেশে কত হইব? 96 টাকা হইব ধরিলাম। আরো কয়েকদিন থাকলে তো আমরা দেশের অবস্থা 96 তো 100 যাইব গিয়া, কোনো ব্যাপার না। তখন টাকা পড়েন না, ডলার স্ট্রং হয়, হইতে পারে। কেমনে হয় এটা আমি বুঝি না ভাই, অর্থনীতির অতটুকু নলেজ নাই আমার, যারা আছে তারা কইতে পারবো কেমনে এটা হইতে পারে। হইতে পারে, সত্যি কথা। যাও, আমি তো জানি না কোন সরকার ভালো আছে কোন সরকার খারাপ আছে, আমার তো না প্রধানমন্ত্রী বেশি পড়ছে। আমি আসাম ইউনিভার্সিটি তো পড়ছি ভাই, পলিটিক্যাল সায়েন্স আর ইউনি, তাই ভালো ইউনিভার্সিটি পড়ছে। আচ্ছা তোমরা হাসিও না,
তখন যাও কিছুদিন আগে আমরা সরকারে কইলা যে এখন বুঝিস বৈদেশিক মুদ্রার রক্ষক কেন কয়েছে গোল্ড, গোল্ডের যে ম্যাটার আছে, গোল্ড কইছেন আমরা প্রধানমন্ত্রী কইছেন গোল্ড কিনিও না। আচ্ছা কিনিও না ভালো আছে, এই এক বড়ি বেটা 1,90,000 টাকা গেছি, ইনকাম বেটা 10,000 টাকা করি আমি, 2 বছর কামাইলে বোধ হয় 1,00,000 টাকা জমাই মনে, তো আধা বড়ি বোধ কিনতে পারবো, এই সময় 4 লাখ যাইব গিয়া, বুঝছস তো, গরিবি মে আটা গিলা মানে। আচ্ছা গোল্ড সরকারে আমরা না করছেন কিনার লাগি, এটার পিছন দিকে কারণ আছে। ধরিলা গোল্ড যেটা আছে সোনারের অন্তনে কিনবো, তো ধর কাস্টমারে সোনারের অন্তরে কিনবো গোল্ড, তার টাকা দিয়ে কিনবো, সোনা লইব, এক্সচেঞ্জ করবো, তো যে গোল্ডের যে সোনার আছে হে কিতা করব, যারা থাকে রিটেইলে বিজনেস করে, মানে যারা বেশি বেশি সোনা বেচে, এবিসি নামের যে সাথে হইতে পারে, তারা রণ কিতা করবো, তারা টাকা দিব সোনা তারাও লইব, বুঝছস তো, টাকা দিব সোনা নিব, তারা কিতা করবো বাইরে যেতে লাগবো, তারা হইলো আরো বড় রিটেল ইম্পোর্টার যারা আছে, তারা কিতা করবো, তারা ইম্পোর্টারের আমরা টাকা দিব, আবার তারা অন্তর গোল্ড লইব সেম, কিন্তু তারা কিতা করবো আরবিআই, আরবিআই তো কিতা করবো ডলার এক্সচেঞ্জ করবো, টাকা এক্সচেঞ্জ করবো, টাকা এক্সচেঞ্জ করবো কিরকম, আরবিআই এর মধ্যে প্রথম হইলো ধরো ধরো 10 লাখ টাকা দিছে, তা 10,000 নিয়ে আইলো, 10,000 ডলার আনলো, তো প্রথম হইলো আরবিআই এর মধ্যে যে ফরেন রিজার্ভ আসলো, বৈদেশিক মুদ্রা আসলো 10,000 ডলার আসলো, ধরিলাম 10,000 ডলার আসলো, 10,000 যে ডলার আসলো, 10,000 ডলার দিয়ে তো আমার দেশের টাকা তো আমার অন্য দিয়ে গেল না, বিদেশি তো টাকা নাই, 10,000 ডলার হে নিয়ে গেল গিয়া, নিয়ে যায় হে বিদেশের এদিক দিয়ে ওদিক দিয়ে যেসব স্থানে যে সোনা লিয়ে আইলো, আমরা যে আরবিআই এর মধ্যে যেটা ফরেন রিজার্ভ আছে ওইটা কি তাহলে বাইরে দেশে গেছে গিয়া, ইটারে যদি আমরা সি যেটা আছে কাস্টমারই যদি ক্রস করে দিই, বাকি সব চেঞ্জ সিস্টেম কি তাই বন্ধ হয়ে যাবে, ওখানে এটা আরবিআই যেটা 10,000 আছে ডলার যে সময় লাগে, তো যে সময় আমরা গভর্নমেন্টে যে সময় যাব বিদেশে আমরা যে ক্রুড অয়েল কিনতে লাগে, যে সময় তেল কিনতে লাগে, তো তেল কিনতে গেলে তোমার আমার দেশের টাকা দিয়ে নাও চলতে পারে, সব দেশে নাও, এই সময় আমরা ডলার লাগবো, অন্য অন্য দেশের লোকে ট্রেড করতে গেলে আমরা ডলার লাগবো, তো যে সময় আমরা সরকারে করবো যে আরবিআই এর মধ্যে দিব কাজ আমার 1,00,000 ডলার দো, আমরা তেল আনা দিব, এখন না আমরা রলো নাই, শর্ট হয়ে গেছে, পয়সা নাই, এখন সব তো বাইরে গেছে গিয়া, ওটার লাগি এই চেইন সিস্টেমের মধ্যে প্রথম কাস্টমাররা বন্ধ করি, তো বাকি সবটা বন্ধ হয়ে যাব, গোল্ডের ম্যাটারটা শেষ, এটা হলো সিস্টেমটা, বুঝছো তো, এটা এক্স্যাক্টলি সিস্টেম আসলো, এটার লাগি তাই করছেন আমরা প্রধানমন্ত্রী কোশ্চিন বন্ধ করার লাগি। হ্যাঁ এটা তো বহুত আগে একবার কংগ্রেস সরকারও যে আসলো তাইনও কইছিল, ওই সময় মানুষে বুঝছে না হয়তো, মানে বিরোধী থাকলে দেশ তো মাটি দিলে হয়ে যায়, একবার কংগ্রেসও এই কথাটা কইছিল, তারা উপহাস করছে সবে নিয়ে, তারা সবে নিয়ে উপহাস করছে। আর একটা পেটি আছে আমরা দেশের মধ্যে, আমার পার্সোনালি ভাল লাগে না তাইরে, যার নাম আছে কাঙ্গনা রানাওয়াত, বেশভূষার মধ্যে যেতাম না, ঠিকঠাক আছে, বড় ভালো মাত মাতে সবসময়, তাই এমনি বেশি পড়ালেখা করছে না, বহুত বেশি পড়ছে, তাই সেকেন্ড ইয়ার পাস, সেকেন্ড ইয়ার পাস। আরেকজন আছে স্মৃতি ইরানি, যারা আমরা যেমন এখন আমরা পড়ালেখা করছি, আমি এম এ করছি, আমি এম এ করিয়া কিতা লাগবো না এম এ লাগবো না, ঠিক আছে, বিএ পড়িয়া লাগবো না বিএ, বিয়ের মধ্যে ভর্তি হইলে আমি বিয়ে লিখতে পারবো না। আমরা স্মৃতি ইরানি যে সময় ফর্ম ফিল আপ করতে আসলা ইয়ার ইলেকশনের ফর্ম, তাই বিকম লাগছে, তাই বিকমে ভর্তি হয়েছিল আগে, বহুত আগে, বিকম পাস করছিল না, লিখিয়ে দিচ্ছ বিকম, বিকম এখন মেট্রিক পরীক্ষা না দিয়া মেট্রিক পাস না করিয়া তোমরা ক্লাস 10 লাগবে নি, 10 পাস তো হইতা না, তোমরা কিতা হইবে আন্ডার মেট্রিক, বা কিতা হইবে, বা তোমরা হইবা যে মেট্রিক ফেল, ওরকম কিছু একটা হইবা, কিন্তু কেউ লাগবে নি 10, সম্ভব না লেখা, 9 পাস লাগবে, এক কম মেট্রিক পাস, এটা কিছু কইবে একটা, বিকম তো লাগতে না, আমি জানি তোমরা শিক্ষিত আছো, তাই বিকম লাগছিলাম, তাই না আমরা 2 বছর শিক্ষামন্ত্রী আসলাম দেশে, 14 তো না 16 পর্যন্ত, দেশের মধ্যে এত শিক্ষা শিক্ষা বিভাগের মানুষ কমে গেছিল যে
স্মৃতি ইরানির মতো মানুষের শিক্ষামন্ত্রী দেওয়া হয়েছে। হ্যাঁ, নট এ ডট, আমরা জন্য নলেজ বেশি, 12 পাস। আগের মানুষে কয় না নি, এটা কথা শুনিও, আগের মানুষে বহুত সুন্দর একটা রিপ্লাই দেয়, আগের মেট্রিক পাস ওখানে বিয়ে পাস সমান। বহুত বহুত বাড়িতে কয় মূর্খের মতো একটা প্রশ্ন, আগের মেট্রিক পাস ওখানে বিয়ে পাস সমান। ওখানে যদি 6 পাস কোনো বাচ্চা যদি ভালো পড়ালেখা থাকে না, আগের বিয়ে পাসেরও লড়াই দিবে। যা ম্যাথস আছে, যা সায়েন্স আছে, যা নলেজ এক একটা বাচ্চার থাকে, এটা পুরা হিলাই দিব তারা। তো ঠিক আছে, আগে 12 পাস তো এম এ পাস সমান হইব, এটার লাগি শিক্ষামন্ত্রী দেওয়া হয়েছে, কোনো অসুবিধা না। দেশ ডেভেলপ হয়েছে, রাস্তাঘাট বনছে, ঠিক না নি? আমরা ইন্ডিয়ার মধ্যে চলে না নি আইপিএল, কয়েকদিন আগে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর জিতলো। আইপিএল চলে খুব বাম্পার, সব সময় আইপিএলই চলে। কোন সময় হইলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, কোন সময় হইলো ইন্ডিয়ান পেপার লিগ, নিটের পেপার লিগ হইলো, এসএসসির পেপার লিগ হইলো, কোনো অসুবিধা নেই। কালকে একটা বাচ্চা সুসাইড করছে, কয় যে মা, এটা সত্যি ঘটনা, আমার সেকেন্ড টাইম আর আমার নিট দেওয়ার ক্ষমতা নাই মা, তোমরা আমারে আমি জানি আমার অত কষ্ট হয়ে বাচ্চাটা সুসাইড করলিছে, কালকে আমি নিউজে দেখলাম। তখনই তো তোরা হবে স্যার একটা পরীক্ষা তো পড়ালেখা থাকলে আবার দিল্লি লিখিত, একটা বাচ্চার মনোবল ভাঙ্গার পরে কেমনে পরীক্ষাটা দিলিব? তার জায়গা দিয়ে একবার ভাবো না, এটা সম্ভব না। আচ্ছা চলো বাদ দাও। এইখানে আমি যে বিদেশিক মুদ্রার যে রক্ষকটা হয়েছি, কেন বিদেশের মুদ্রা দেখতে লাগবো বুঝছো না একটা জিনিস, গোল্ডেন ম্যাটার যে বুঝছো? তখন দেখো, উদাহরণস্বরূপ আমরা ভারতের টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রা আহরণ করতে পারি। আমরা ভারতীয় টাকার যে সময় ইন্ডিয়া তো বাইরে যে সময় যাইবা, তুমি চেঞ্জ করতে লাগবো কারেন্সি, বুঝছো তো? তুই যে দেশে যাইবে ও দেশের কারেন্সি ও দেশে চলবো। এর আগে তোর আরবিআই লগে এক্সচেঞ্জ করতে লাগে, মানে তুই টাকাটা নিয়ে জমা দিছস, আরবিআই এর যত টাকা হয়েছে হিসাবে ও দেশের হিসাবে কারেন্সি কত হইব। আমেরিকার যদি ডলার হিসাব হয়, ধরিলা প্রায় 10 লাখ দিলে, ধরিলা 10 লাখ দিলে তারা দিলে 10,000 ডলার দিলে, ফর এক্সাম্পল অ্যাপ্রক্সিমেটলি একটা হিসাব করে 10,000 ডলার দিব, তুই 10,000 ডলার নিয়ে আমেরিকা দিতে, বুঝলি সস্ত। আবার যে সময় আইবে তোর ধর 2,000 ডলার বাঁচি গেল, আবার তুই জমা দিবে, তারা 2,000 ডলার রাখিয়া তারা কি করবো তোরে বাকি টাকা তোরে ক্যাশে দিলেইব, রিটার্ন করে দিব তোর অ্যাকাউন্টে তো, বা ক্যাশে তো দিলেইব। তো বিভিন্ন দেশের মুদ্রা বিপরীতে ভারতীয় টাকার বিনিময় হার পৃথক পৃথক হয়ে থাকে। এই বিনিময় হার মূলত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নির্ধারণ করে দেয়। এটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কাছে নির্ধারণ করে দেয়। অবশ্য মুক্ত অর্থনীতিতে এই বিনিময় হার বৈদেশিক মুদ্রার বাজারে মুদ্রার যোগান এবং চাহিদার যুগে নির্ণীত হয়। দেখ অনেক হয়েছে, অবশ্য মুক্ত অর্থনীতিতে যে সময় মুক্ত অর্থনীতি চলবো, এই বিনিময় হার বৈদেশিক মুদ্রার বাজারের মুদ্রার যোগান, বৈদেশিক মুদ্রার যোগান কতটুকু আছে এবং চাহিদা কতটুকু আছে, এটা যুগ নির্ণীত হয়। এরপরে নেক্সট পয়েন্ট কইছে, কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক সমূহের জন্য পরিশুদ্ধ ব্যাংকের কাজ করে থাকে। মনে রাখতে হবে যে যে ব্যাংক সমূহ পরস্পর নির্ভরশীল, একটা ব্যাংক আরেকটা ব্যাংকের লগে কিটা আছে পরস্পর নির্ভরশীল। যেমন হইলো এসবিআই আছে, হ্যাঁ ইউকো ব্যাংক তোরে লোন লইতে পারে, যে আমার তুমি 1 কোটি টাকা দাও 2 দিনের লাগি বা 4 দিনের লাগি। তো এটা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট ব্যাংকের ধনের অভাব হলে, যে কোনো ধর এসবিআই এর একটা পয়সার এখন শর্ট হয়েছে, ঠিক আছে, ধরিলা কোনো একটি নির্দিষ্ট ব্যাংকের ধনের অভাব হলে অন্য একটি ব্যাংক থেকে ঋণ নিতে পারে। হ্যাঁ কিনা হলো ইউকো ব্যাংক তো লোন আনিয়ে দিল, বুঝছিস তো, নিতে পারে। এইভাবে ব্যাংক অন্তর্বর্তী লেনদেন চলতে থাকে, একটা ব্যাংকের লগে আরেকটা ব্যাংকের কিতা থাকে লেনদেন চলতে থাকে। আমরার দিকে সব সিম্পল একটা উদাহরণ তোরা দেখতে পারবে, দোকানদার যারা আছে, ধরলে 2টা ভুসিমাল দোকান আছে, তো একটা দোকানে ধর একটা জিনিস নাই, তো ফোন করে হবে আচ্ছা তোর না আছে নি রে, আমার দিয়া দে একটু, আমার মালটা লাগে, আমি আনলে তোরা দিয়া দিব না। তো এরকম করিয়া দেখিস কাস্টমারের না খাদানি লাগি তারা মোটামুটি এরকম করে মিলিয়ে চলে। তদুরূপ এরকমই আছে, একটা ব্যাংক আর একটা ব্যাংকে হেল্প করে। যখন ঋণ গ্রহণকারী ব্যাংক ঋণ দাতা একটা ব্যাংকের ঋণ পরিশোধ করে, তখন ঋণ গ্রহণকারী ব্যাংক হিসাবে ঋণের পরিমাণ বিয়োগ করা হয়। তখন ধর 1 লাখ টাকা নিছে, ধর 100 টাকায় নিছে, ধরিলাম 100 টাকা এসবিআই নিছে, ঠিক আছে, কোন জায়গা তলে নিছে, ইউকো ব্যাংক তলে নিছে 100 টাকা, তখন ইউকো ব্যাংকের নিয়ে হে দিছে 50 টাকা, তাহলে 50 মাইনাস করবো না নি, তখন কত পাওনা রইল 50 টাকা রয়েছে, বুঝছো তো, এরকম করে বিয়োগ করতে লাগবো। এরপরে বিয়োগ করতে ঠিক সেই পরিমাণে ঋণদাতা ব্যাংকের হিসাবে যোগ করা হয়। এরপরে ঋণদাতা মানে ওখান দেখ তার দিক থেকে -50 হয়েছে, তার দিকে +50 হবে, বুঝলি দোস্ত। বা ওখান দেখ এসবিআই আর ইউকো ব্যাংক ধরিলাম, ইগুর মধ্যে 100 আছে, ইগুর মধ্যে কিটা আছে
-100 আছে ধরিলা, তখন এই দিক তো যে সময় -50 হইব, এই দিক তো কি হইব +50 হয়ে যাব। এই দিক তো যে সময় -50 হইব, এদিকে +50 হইব, 50 100 তারা রয়ে গেছে, তারার 100 হয়ে গেছে, তারার অনেক কি হইলে মাইনাস প্লাস হয়ে গেছে, তারা হিসাব মিলে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে এই লেনদেন প্রক্রিয়া সম্পাদিত হয়ে থাকে, কারণ এটার সাক্ষী কে থাকবো, কেন্দ্রীয় ব্যাংক থাকবো, নাইলে তো ব্যাংক লইয়া কবিতা কই লইছি তা দিতাম না। ইউকো ব্যাংকে কেস করে দিব ইয়ের উপরে, আরবিআই এর উপরে, বা কিটা কয় এসবিআই এর উপরে, কয় জানো নি আমরা তারা টাকা লিয়া দেন না, তারার তারার ব্যাংকের ব্রাঞ্চও আমরা দখল মারলি মনে তারার যে ব্যাংক আছে আমরা দখল মারলি মনে, এটা তো একটা ঝামেলা আছে না, দিব দখল দখল মারে কোনো বিশ্বাস নাই। এরপরে দেখি মানুষের লোন লয় না নি, বহুত বড় বড় লোন লয়, যত বছর লোন যতদিন থাকবো না নি অতদিন কিন্তু চক্রবৃদ্ধি সুদের উপরে যাইব গিয়া, এরপরে মানুষে কি তাইব বুঝতো না, খুব বিপদে পড়িয়া থাকবো। আচ্ছা আরো দুইটা পয়েন্ট আছে বুঝাই দিই। কেন্দ্রীয় ব্যাংক উন্নয়নমূলক কার্য করে থাকে, কেন্দ্রীয় ব্যাংক আরো ডেভেলপমেন্টের কাজ করে থাকে। আর্থ সামাজিক উন্নয়নের জন্য অগ্রাধিকার প্রাপ্ত খণ্ডগুলোর জন্য কেন্দ্রীয় ব্যাংক ধনরাশি ব্যবস্থা করে দেয়, মানে আর্থ সামাজিক উন্নয়নের জন্য। ওই যে নাবার্ড আছে, কৃষি ব্যাংক যেগুলো আছে না, অন্যান্য যেগুলো আছে তারা মোটামুটি তারা কিটা করবো, ধন দিব, পয়সা দিব। উদাহরণস্বরূপ অগ্রাধিকার প্রাপ্ত কৃষি খণ্ড যাতে প্রয়োজন সম্পদের অভাব না পড়ে তাদের জন্য কেন্দ্রীয় ব্যাংক যাবতীয় ব্যবস্থা করতে হবে, মানে কৃষি খণ্ডের মধ্যে যাতে কোনো ধরনের ব্যবস্থা খারাপ না হয়, এটা লাগিয়ে কেন্দ্রীয় ব্যাংক এটা দেখে। ভারতবর্ষে বর্তমানে অগ্রাধিকার প্রাপ্ত খণ্ডগুলো যে ঋণ প্রদান করা হয়, সেই ব্যাংক ঋণ পরিমাণে ব্যাংকের মোট আমানত ডিপোজিট কত আছে 40% হওয়া চায়, মানে কত পার্সেন্ট আগে 40%। নেক্সট পয়েন্ট কইছে রে, ব্যাংকের অন্যান্য কার্যাবলীর মধ্যে রয়েছে রয়েছে সময় মতো দেশের আর্থিক পরিস্থিতি খাতিয়ান তুলে ধরবে। সমবায় ব্যাংক রয়েছে, অন্যান্য বিত্তীয় অনুষ্ঠানে ঋণ যোগান, ধরা ছাত্রছাত্রীদের ঋণ প্রদান করা হয়, স্টুডেন্ট লোন দেওয়া হয়, জনহিতকর পরিকল্পনার মধ্যে আর্থিক সাহায্য করা, এইগুলা জিনিস আমরা আরবিআই করিয়া দেয়, আরবিআই গাইডলাইনে আছে তারা করিয়া দিব, ঠিক আছে। এই আজকে যে টপিকটা বুঝেছি তোমরা রইলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা কেন্দ্র ব্যাংকের, আমরা যে প্রত্যেকটা কেন্দ্র ব্যাংকের, পৃথিবীর যতটা কেন্দ্র ব্যাংকের আছে তার কাজ আছে, আর আমরা এটা হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কার্যাবলী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা আছে, মানে এটা খুব বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, ঠিক আছে। আজকে থাক, নেক্সট দিন এই টপিকটা আমি কন্টিনিউ করবো।